the Today's Light, your ultimate destination for success. Hello everyone, welcome to Today's Light. SLST Life Science Mock Test 2 এর সলিউশন ভিডিওতে তোমাদের আজকে প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বায়োলজি মক টেস্ট 2 অলরেডি কিন্তু আপলোডেড রয়েছে। তোমরা যারা অ্যাটেম্প্ট করোনি তোমরা প্রথমে সেই মক টেস্টটা অ্যাটেম্প্ট করবে, তারপরে সলিউশন ভিডিওটা দেখবে। তো আজকে এই মক টেস্টেরই সলিউশন ভিডিও। ওকে, সলিউশন ভিডিও। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ক্রোমোজোম নাম্বার অফ মেইজ, ভুট্টার ক্রোমোজোমের সংখ্যা কত? ওকে, এখানে আমাদের 2n বলা হচ্ছে, মানে এটা ডিপ্লয়েড একটা উদ্ভিদ। ওকে, এইখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা যেটা ভুট্টার ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের 20। ওকে, মানে এখানে আমাদের 2n মানে হচ্ছে 20, মানে এর হ্যাপ্লয়েড সেট হচ্ছে 10। ওকে, আমাদের 2n জানতে চাওয়া হয়েছে, তো এটা আমাদের হয়ে যাবে 20। এরপর বলা হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্ট ইজ দ্য মেথড অফ embryo sac formation from a single মেগাস্পোর। একটা মেগাস্পোর থেকে এমব্রিও স্যাকের যে ডেভেলপমেন্ট, এইটাকে মনোস্পোরিক ডেভেলপমেন্ট বলা হয়। হ্যাঁ, এইটা কিন্তু একদম সঠিক স্টেটমেন্ট। ওকে, এরপরে দ্য এগ অ্যাপারেটাস কনসিস্ট অফ 2 synergids and 1 egg cell। আমাদের যে এগ অ্যাপারেটাস, যেটাকে আমাদের ডিম্বাণু যন্ত্র বলা হয়, সেটা কি আমাদের 2 synergid সেল আর একটা এগ সেল দিয়ে তৈরি? ইয়েস, দিস ইজ অলসো ট্রু স্টেটমেন্ট। এখন যেটা আমাদের মনোস্পোরিক ডেভেলপমেন্ট, সেটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা একবার বুঝে নেব শর্টলি। প্রথমে আমাদের কাছে এমব্রিও স্যাক ডেভেলপমেন্ট হওয়ার আগে আমাদের কাছে একটা মেগাস্পোর মাদার সেল থাকে। দিস ইজ এমএমসি, মিনস মেগাস্পোর মাদার সেল। অলরাইট, প্রাথমিক পর্যায়ে এটা কিন্তু আমাদের ডিপ্লয়েড অবস্থায় থাকে। ওকে, এরপরে এইটা কিন্তু আমাদের মিওসিস সেল ডিভিশনে যাবে। মিওসিস, এইখানে আমাদের মিওসিস হবে, আর মিওসিস হওয়ার ফলে এইখানে কিন্তু আমাদের 4টে মেগাস্পোর তৈরি হবে। ওকে, এখানে আমাদের 4টে মেগাস্পোর তৈরি হবে, অ্যান্ড অল দিস 4 মেগাস্পোর্স আর হ্যাপ্লয়েড। এই 4টে মেগাস্পোর কিন্তু আমাদের হ্যাপ্লয়েড, প্রত্যেকটা কিন্তু আমাদের এন এন অ্যান্ড এন, প্রত্যেকের প্লয়েডি লেভেল কিন্তু আমাদের এন হবে। আর এগুলো কি প্রত্যেকটা কিন্তু আমাদের মেগাস্পোর, দিস আর মেগাস্পোর। অলরাইট, এইবার এইখান থেকে কি হবে, এর ফলোইং স্টেপে, মানে এর পরবর্তী পর্যায়ে কি হবে, যে বাকি যে 4টে মেগাস্পোরের মধ্যে মাত্র একটা মেগাস্পোর কিন্তু ডেভেলপমেন্ট হবে, আর বাকি 3টে মেগাস্পোর কিন্তু ডিজেনারেট হয়ে যাবে। তো যে কোনো একটা মেগাস্পোর কিন্তু এখান থেকে ডেভেলপ হবে, তো বাকি 3টে মেগাস্পোর কিন্তু ধীরে ধীরে ডিজেনারেট করতে থাকবে। দে উইল কিপ ডিজেনারেটিং, আর একটা মেগাস্পোর কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবে। ওকে, এগুলো কিন্তু ডিজেনারেট করতে থাকবে, আর একটা পর্যায়ে এসে কি হবে, যে এই যে মেগাস্পোরটা, এটা কিন্তু আরো ডেভেলপ হয়ে যাবে। ওকে, ফুললি গ্রো হয়ে যাবে। ওকে, তো এইটা কিন্তু আমাদের হ্যাপ্লয়েড, প্রত্যেকটা হ্যাপ্লয়েড এন এন, দিস ইজ অলসো এন। তো এইটা আমাদের হচ্ছে ফাইনাল মেগাস্পোর। এইখান থেকে কিন্তু এমব্রিও স্যাক গঠনের যে কাহিনী বা যাত্রা, সেটা কিন্তু আমাদের এইখানে এসে কিন্তু স্টপ হয় না। আমাদের এই যে ফাইনাল মেগাস্পোর আমরা পেলাম, 4টে মেগাস্পোর টেট্রার থেকে আমরা একটা ফাইনাল মেগাস্পোর পেলাম, আর বাকি যে 3টে মেগাস্পোর, এইগুলো কিন্তু আমাদের ডিজেনারেট করে যায় ফাইনালি। ওকে, তো ফাইনালি আমরা একটা ফাইনাল মেগাস্পোর পেলাম। সো দিস ইজ দ্য মেগাস্পোর। এইবার কি হবে, এই যে মেগাস্পোর, এর মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে, এর মধ্যে কিন্তু ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হবে। কি হবে? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মিন্স এখানে মাইটোসিস হবে, বাট দ্যাট মাইটোসিস উইল নট বি ফলোড বাই সাইটোকাইনেসিস। সেখানে আমাদের ক্যারিওকাইনেসিস হবে, কিন্তু সাইটোকাইনেসিসটা তারপরে হবে না।
ওকে, মানে শুধুমাত্র নিউক্লিয়ার ডিভিশন হবে। তো সেই পর্যায়টা আমরা এর পরবর্তী স্লাইড একবার দেখে নেব। আমরা ফাইনাল যে একটা মেগাস্পোর পেলাম, এই যে আমাদের মেগাস্পোর, এই মেগাস্পোরের মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে এইটা কিন্তু আমাদের, দিস ইজ মেগাস্পোর, সো দিস ইজ আওয়ার মেগাস্পোর। এইখানে কি হবে আমাদের, শুধুমাত্র নিউক্লিয়ার ডিভিশনটা হবে, অ্যান্ড দ্যাট নিউক্লিয়ার ডিভিশন ইজ নট ফলোড বাই ইমিডিয়েট সাইটোকাইনেসিস। নিউক্লিয়ার ডিভিশনের পরে মানে ক্যারিওকাইনেসিসের পরে কিন্তু সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিসটা এখানে হবে না। ওকে, এইখানে কিন্তু কনজিকিউটিভ কিছু নিউক্লিয়ার ডিভিশন হবে। ওকে, তো আমরা সেটা দেখে নেবো। এখানে কি হবে, আমাদের নিউক্লিয়ার ডিভিশন হবে, নিউক্লিয়ার ডিভিশন, দিস ইজ নিউক্লিয়ার ডিভিশন। এর ফলে কি হবে যে একটা নিউক্লিয়াস থেকে কিন্তু দুটো নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, তো এখানে আমাদের একটা নিউক্লিয়াস থেকে আমরা দুটো নিউক্লিয়াস পাবো। ওকে, তো আমরা দুটো নিউক্লিয়াস পেলাম, এরপরে কিন্তু আবার নিউক্লিয়ার ডিভিশন হবে, আবার নিউক্লিয়ার ডিভিশন। ওকে, প্রথমে নর্মালি কি হয়, ক্যারিওকাইনেসিসের পরে কিন্তু সাইটোকাইনেসিস হয়, এইখানে কিন্তু সাইটোকাইনেসিস হবে না, ব্যাক টু ব্যাক নিউক্লিয়ার ডিভিশন হবে। ওকে, তো দিস ইজ ফার্স্ট নিউক্লিয়ার ডিভিশন, দিস ইজ সেকেন্ড নিউক্লিয়াস ডিভিশন। ওকে, তো এতে কি হবে যে আমাদের যে দুটো নিউক্লিয়াস রয়েছে সেখান থেকে আমাদের চারটে নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, দুটো নিউক্লিয়াস থেকে আমাদের চারটে নিউক্লিয়াস তৈরি হবে, অ্যান্ড সবার প্লয়েডি লেভেল কিন্তু আমাদের এন হবে, মানে এগুলো মাইটোটিক ডিভিশন হচ্ছে। ওকে, দিস আর মাইটোটিক ডিভিশন, মাইটোটিক ডিভিশন। ওকে, এন ফর নিউক্লিয়ার ডিভিশন অ্যান্ড এমডি মিনস মাইটোটিক ডিভিশন। এরপরে আবার ফলোয়িং স্টেজে একটা মাইটোটিক ডিভিশন হবে, দিস ইজ থার্ড নিউক্লিয়ার ডিভিশন, অথবা বলা যেতে পারে থার্ড মাইটোটিক ডিভিশন হচ্ছে। এরপরে আমি একটু প্রত্যেকটা লিখে দিলাম যাতে তোমাদের কনফিউশন না হয়। এর পরবর্তী স্টেপে কি হবে যে এই যে আমাদের নিউক্লিয়াসগুলো রয়েছে এরা আরেকবার নিউক্লিয়ার ডিভিশন করবে, আর এর ফলে কিন্তু এই চারটে নিউক্লিয়াস থেকে চারটে নিউক্লিয়াস থেকে কিন্তু আটটা নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, সেম জিনিস আমাদের নিচেও তৈরি হবে। ওকে, তো আমরা টোটাল কিন্তু আটটা নিউক্লিয়াস পেলাম। ওকে, টোটাল আমরা আটটা নিউক্লিয়াস পাবো, আর এই যে আটটা নিউক্লিয়াস এগুলো কিন্তু আবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ওকে, এর ফলোইং স্টেপে কি হবে যে উপর থেকে একটা নিউক্লিয়াস আর নিচে থেকে একটা নিউক্লিয়াস, মানে দুটো এন্ড, আমাদের মাইক্রোপাইলার অ্যান্ড চ্যালাজাল দুটো এন্ড থাকে, দুটো এন্ড থেকে কিন্তু একটা একটা করে নিউক্লিয়াস কিন্তু আমাদের একদম সেন্ট্রাল পজিশনের দিকে অগ্রসর হবে, আর তারা একসাথে এসে কিন্তু একসাথে অবস্থান করবে। ওকে, আর বাকি যারা এরা কিন্তু পোলার এন্ডের দিকে চলে যাবে। ওকে, পোল অফ দ্য সেলের দিকে চলে যাবে। ওকে, তো এর পরবর্তী স্টেপে কি হবে, এর পরবর্তী স্টেপে আমাদের যে এমব্রিও স্যাকটা রয়েছে এখানে আমাদের এরা একদম পোলের দিকে চলে যাবে, আর দুটো নিউক্লিয়াস কোথায় চলে আসবে, এরা একদম সেন্ট্রাল পজিশনে চলে আসবে, আর দুটো নিউক্লিয়াস এইখানে নিচে থাকবে। তো এর পরবর্তীতে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে, এই মাঝখানে আমাদের দুটো নিউক্লিয়াস, এই দুটোকে একসাথে পোলার নিউক্লিয়ার বলা হয়। ওকে, এইখানে আমাদের অ্যান্টিপোডাল সেলস থাকবে, এখানে এখনো কিন্তু এদের সেল ওয়াল তৈরি হয়নি। ওকে, এর পরবর্তী স্টেপে এদের সেল ওয়াল তৈরি হবে, এর পরবর্তী স্টেপে এদের সেল ওয়াল তৈরি হবে। এর পরবর্তী স্টেপে কি হবে যে সেল ওয়াল ফর্মেশন হবে। এখন কিন্তু এটা একটাই সেল রয়েছে, আর নিউক্লিয়াস কিন্তু আমাদের আটটা রয়েছে। এর পরবর্তীতে কি হবে যে সেল ওয়াল ফর্মেশন হবে, আর সেলের সংখ্যাটা বেড়ে যাবে। ওকে, তো আমাদের এখানে কি হবে,
এর পরবর্তী স্টেপে নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু আমাদের সেল ওয়াল ফর্মেশন হবে। ওকে, এইখানে তিনটে নিউক্লিয়াস এইভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে, আর এদের চারপাশে কিন্তু সেল ওয়াল ফর্মেশন হবে। মাঝখানে আমাদের যে পোলার নিউক্লিয়াটা রয়েছে, এর চারপাশে কিন্তু কোনো সেল ওয়াল ফর্মেশন হবে না, এরা কিন্তু এইভাবেই থাকবে। নিচে এইখানে আমাদের একটা এক্স সেল থাকবে, যার চারপাশে সেল ওয়াল তৈরি হবে, আর এইখানে আমাদের দুটো আলাদা আরো নিউক্লিয়াই থাকবে, এদের চারপাশে সেল ওয়াল তৈরি হবে। এখন এইভাবে সেল ওয়াল তৈরি হবে। তো আমি উপরে তিনটে সেল পেয়ে গেলাম, একই রকম ভাবে আমাদের নিচে সেল ওয়াল তৈরি হবে। ওকে, আমরা নিচেও তিনটে সেল পেয়ে গেলাম। নিচে আমরা তিনটে সেল পেলাম, উপরে তিনটে সেল পেলাম, তো আমাদের কটা সেল হলো? 6টা সেল হয়ে গেল। আর মাঝখানে যে পোলার নিউক্লিয়াই, এদের চারপাশে কিন্তু কোনো সেল ওয়াল তৈরি হবে না। এখন এই বিষয়টা একটু ভালোভাবে বুঝবে। আমাদের উপরে তিনটে সেল, নিচে তিনটে সেল, আর এই যে এই পুরোটা একটা সেল, আর এর মাঝখানে দুটো নিউক্লিয়াস। তো আমাদের টোটাল কটা সেল হলো? তিনটে, তিনটে 6টা, আর মাঝখানে একটা 7টা। তো টোটাল আমাদের 7খানা সেল। আর আমরা যদি নিউক্লিয়াসটা গুনে নিই, তাহলে আমরা দেখতে পাবো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, টোটাল 8টা নিউক্লিয়াস। আর টোটাল সেল আমাদের 3, 3, 6 আর 1 7, টোটাল 7খানা সেল আর 8টা নিউক্লিয়াস। এই জন্য এই যে স্টেজ, এই স্পেশাল স্টেজটাকে কিন্তু বলা হয় 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ। এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, এটা তোমরা মনে রাখবে, এই স্টেজটাকে কি বলা হবে? 7 সেলড 8 nucleated stage. ওকে, আর এইটা, এই যে পুরো স্ট্রাকচারটা, এইটা কিন্তু আমাদের একটা ম্যাচিওর এমব্রিও স্যাক। এইটা কি আমাদের একটা ম্যাচিওর এমব্রিও স্যাক। তো এইটা হচ্ছে আমাদের একটা ম্যাচিওর এমব্রিও স্যাক। আর এইটা 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ। এটা কি স্টেজ? 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ। অলরাইট, তো আমরা দেখলাম ডেভেলপমেন্টটা কিভাবে হয়, কিভাবে একটা মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর তৈরি হয়, আর সেখান থেকে একটা ম্যাচিওর এমব্রিও স্যাক তৈরি হয়। আমরা এন্টায়ার প্রসেসটা কিন্তু দেখলাম। অলরাইট, কিন্তু এইখানে আমাদের একটা মেগাস্পোর মাদার সেল থেকে একটা মাত্র মেগাস্পোর তৈরি হওয়া, অথবা 4টা মেগাস্পোর থেকে একটা মেগাস্পোর ডেভেলপমেন্ট হওয়া, 4টা মেগাস্পোর থেকে একটা মেগাস্পোর ডেভেলপমেন্ট হয়ে সেখান থেকে এমব্রিও স্যাক তৈরি হওয়া, সেটাকে কিন্তু বলা হয় মনোস্পোরিক ডেভেলপমেন্ট। ওকে, একটা এমব্রিও স্যাকের ডেভেলপমেন্ট, সরি, একটা মেগাস্পোরের ডেভেলপমেন্ট, আর সেখান থেকে এমব্রিও স্যাক তৈরি হওয়া, এটাকে কিন্তু বলা হয় মনোস্পোরিক ডেভেলপমেন্ট। অলরাইট, এবার আমরা এই যে ম্যাচিওর এমব্রিও স্যাক, এটার প্রত্যেকটা আমরা পার্ট দেখে নেব। এইখানে আমাদের একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে এমব্রিও স্যাকের। ওকে, এখানে তোমরা দেখে নিতে পারো, কিন্তু আমি এখন যে স্ট্রাকচারটা তৈরি করলাম, সেখানে আমরা দেখে নেবো প্রত্যেকটা পার্ট কি কি। তো এইরকম আমরা একটা স্ট্রাকচার বানিয়েছিলাম। এইখানে এই যে আমাদের এই যে তিনটে সেল, এদেরকে কিন্তু বলা হয় আমাদের, এই যে তিনটে সেল, এদেরকে আমাদের কি বলা হবে? অ্যান্টিপোডাল সেলস। দিস আর অ্যান্টিপোডাল সেলস। ওকে, এখন মাঝখানের এদেরকে বলা হবে কিন্তু পোলার নিউক্লিয়াই। অলরাইট, এই যে মাঝের যে সেলটা, এটাকে বলা হবে সেন্ট্রাল সেল। ওকে, এইটাকে বলা হবে আমাদের এগ অথবা এগ সেল। আর এই যে দুটো সেল, এদেরকে কিন্তু বলা হবে আমাদের সিনার্জিডস। ওকে, এখন এই যে আমাদের এগ সেল অ্যান্ড সিনার্জিড, এদেরকে একত্রে কিন্তু বলা হয় এগ অ্যাপারেটাস। এদেরকে একত্রে আমরা কি বলবো? এগ অ্যাপারেটাস। এইবার এইখানে আমাদের একটা স্ট্রাকচার থাকে যাদেরকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। এই যে ফিলিফর্ম অ্যাপারেটাস, এটার কিন্তু একটাই কাজ, যে যখন আমাদের এইখানে ফার্টিলাইজেশনটা হবে, তখন যে পোলেন টিউবটা আমাদের জার্মিনেশনের পরে, যে পোলেন টিউবটা আমাদের মাইক্রোপাইলার এন্ডটাকে যে
চেজ করে বা মাইক্রোপাইলার এন্ডের দিকে যে ধাবিত হয় আমাদের যে পোলেন টিউব, সেটাকে গাইড কে করে? সে গাইড কিন্তু করে আমাদের এই ফিলিফর্ম অ্যাপারেটাস। ওকে, তো এটা কিন্তু এটাই কাজ, এছাড়া আর অন্য কোনো কাজ থাকে না। কিন্তু আমরা এই যে ম্যাচিওর এমব্রিও স্যাক, এটার কিন্তু আমরা পুরো স্ট্রাকচারটা দেখলাম, কোনটার মধ্যে কি পার্ট থাকে। আর এই পুরোটাকে কিন্তু বলা হয় 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, এই পুরোটা আমাদের এগ অ্যাপারেটাস, যেখানে আমাদের এগ সেল অ্যান্ড সিনার্জি দুটোই অবস্থান করে। মাঝেরটা হলো আমাদের সেন্ট্রাল সেল, এটা আমাদের পোলার নিউক্লিয়াস, যেটা পরবর্তীতে আফটার ফার্টিলাইজেশন কিন্তু এটা ফিউজ হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আমাদের অ্যান্টিপোডাল সেলস। তো আমাদের প্রশ্নে যেটা ছিল, এগ অ্যাপারেটাস কনসিস্ট অফ 2 সিনার্জিড আর একটা এগ সেল, এটা আমরা আহ, কিন্তু ফিগারে একদম স্পষ্টভাবে দেখলাম। আর মনোস্পোরিক ডেভেলপমেন্টটা কি? মেথড অফ এমব্রিও স্যাক ফর্মেশন ফ্রম আ সিঙ্গল মেগাস্পোর। একটা মেগাস্পোর থেকে আমরা দেখলাম যে মেগাস্পোর মাদার সেল থেকে 4টে মেগাস্পোর তৈরি হচ্ছে, যেখান থেকে মাত্র একটা মেগাস্পোরের ডেভেলপমেন্ট হবে, আর বাকি 3টে কিন্তু ডিজেনারেট করে যাবে। যে মেগাস্পোরটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেই মেগাস্পোর থেকে কিন্তু আমাদের কি তৈরি হবে? সম্পূর্ণ এমব্রিও স্যাকটা তৈরি হবে। তো এই যে ডেভেলপমেন্ট অফ দ্য এন্টায়ার এমব্রিও স্যাক ফ্রম আ সিঙ্গল মেগাস্পোর, দ্যাট থিং ইজ নোন অ্যাজ মনোস্পোরিক ডেভেলপমেন্ট। ওকে, আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপর বলা হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং মাস্কিউলার ডিসঅর্ডার ইজ ইনহেরিটেড? কোনটা জেনেটিক্যাল ডিসঅর্ডার? ওকে, এখানে জেনেটিক্যাল ডিসঅর্ডার জানতে চাওয়া হয়েছে। ইনহেরিটেড কোনটা? বংশানুক্রমে কোনটা এগোতে থাকে? ওকে, বংশগত রোগ কোনটা? পেশি সংক্রান্ত। ওকে, এখানে আমাদের 4টে অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে আমাদের টিটেনি, মাস্কিউলার ডিস্ট্রফি, মাইস্থেনিয়া গ্রেভিস অ্যান্ড বটুলিজম। তো প্রথমে আমরা দেখে নেব টিটেনিটা কি জিনিস। টিটেনি হচ্ছে আমাদের একটা পেশি সংক্রান্ত একটা রোগ, যেখানে কি হয়েছে, মাসল, আমাদের যে পেশিটা, মাংসপেশি রয়েছে, সেখানে কিন্তু একদম জড়তা চলে আসে, অনেকটা একদম আঁকড়ে ধরে। ওকে, সেখানে কিন্তু ক্র্যাম্প চলে আসে। ওকে, তো মাসল ক্র্যাম্প হওয়া, স্প্যাজম হয়ে যাওয়া, এই 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 কটাকে কিন্তু আমাদের টিটেনি বলা হয়। টিটেনির কিন্তু এটা সিমটম। এটা কি জন্য হয়? আমাদের ব্লাড ক্যালসিয়াম লেভেলটা যদি একদম কমে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু এই টিটেনি রোগটা হয়ে থাকে। তো হোয়াট ইজ দিস? ওকে, এইটা হচ্ছে আমাদের আনসারটা, এটা হচ্ছে আমাদের মাস্কুলার ডিস্ট্রফি, দিস ইজ এ জেনেটিক্যাল ডিসঅর্ডার। টিটেনিটা কি? আমাদের মাসেল স্প্যাজম, ক্র্যাম্পস অ্যান্ড কজড বাই লো ব্লাড ক্যালসিয়াম লেভেল। ওকে, এইবার মাস্কুলার ডিস্ট্রফি, এইটা কি? এটা হচ্ছে আমাদের একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। এইখানে কি হয়? প্রোগ্রেসিভ উইকনেস অ্যান্ড লস অফ মাসেল। এইখানে আমাদের ধীরে 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 আমাদের যে মাসেলটা, মাংসপেশি রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে ডিজেনারেট করতে থাকে, সেটা ধ্বংস হতে থাকে। এরপরে মাইস্থেনিয়া গ্রেভিস, এইটা হচ্ছে আমাদের একটা অটো ইমিউন ডিসঅর্ডার। ওকে, এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। এরপরে বোটুলিজমের যদি আমি কথা বলি, তাহলে বোটুলিজম হচ্ছে একটা রেয়ার টাইপ অফ অ্যান্ড সিরিয়াস টাইপ অফ ফুড পয়জনিং। এটা একটা কিন্তু সিরিয়াস টাইপ অফ ফুড পয়জনিং। এটা যদি ফুড পয়জনিং হয়, তখন কিন্তু একদম মৃত্যুও হতে পারে যদি সঠিক ট্রিটমেন্ট না হয়। তো দিস ইজ এ সিরিয়াস কাইন্ড অফ ফুড পয়জনিং অ্যান্ড রেয়ার টাইপ অফ ফুড পয়জনিং। সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এইটা কোন ক্ষেত্রে হয়? আহ, এটা একটু জেনে রাখা ভালো, যে সমস্ত ক্যান্ড ফুড থাকে, ক্যানের মধ্যে যেটা ফুডটা প্যাকেজ থাকে। ওকে, যেহেতু এইটা যে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, সে ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ওকে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা হচ্ছে একটা আমাদের অব্লিগেট অ্যানারোবিক। এটা ব্যাকটেরিয়ার একটা টাইপ। অব্লিগেট অ্যানারোবিক মানে এটা একদম বাধ্যতামূলকভাবে অক্সিজেনের অ্যাবসেন্সে কিন্তু এটা বসবাস করে। তো যে সমস্ত ক্যান্ড ফুড, যেটা ক্যানের মধ্যে প্যাক করা থাকে, একদম টিনের বাক্সে যেটা প্যাক করা থাকে, তার ভেতরে কিন্তু একদম একটা অ্যানারোবিক কন্ডিশন থাকে। তো সেখানে ক্যান্ড প্যাকড ফুডের মধ্যে কিন্তু এই যে বটুলিজম, এটা হওয়ার সম্ভাবনা থাকে, যদি সেই ফুডটা ইনফেক্টেড হয় বাই ক্লোস্টোরিয়াম বোটুলিনাম। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু বোটুলিজমটা হতে পারে। তো এটা একটা রেয়ার অ্যান্ড সিরিয়াস টাইপ অফ ফুড পয়জনিং কজড বাই দ্য ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ওকে, তো এটা একটা সিরিয়াস টাইপ অফ ফুড পয়জনিং, আর এটা আমাদের একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, যেটা হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তো আমাদের জানতে চাওয়া হয়েছিল কিন্তু ইনহেরিটেড ডিসঅর্ডার, জেনেটিক্যাল ডিসঅর্ডার কোনটা? সেটা হচ্ছে আমাদের মাস্কিউলার ডিস্ট্রফি। এখানে আমাদের ডিজেনারেটিভ প্রগ্রেসিভ ডিজেনারেশন অ্যান্ড উইকনেস অফ মাসেলস। এর পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোইং মোড অফ ইনহেরিটেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য গিভেন স্টেটমেন্ট। ওয়ান অফ দ্য
One of the Mendelian ideas is depicted by a cross in which F1 generation resembles both parent. কোন ক্রসের ক্ষেত্রে F1 জেনারেশনে কি হয় যে বোথ প্যারেন্টস উভয় প্যারেন্টের যে ক্যারেক্টার সেটা একসাথে থাকে, দুটোই উভয় মাতা পিতার যে ক্যারেক্টার বা যে বৈশিষ্ট্য সেটা একসাথে যখন প্রকাশ পায় তখন সেটাকে কোডমিনেন্স বলা হয়। কি বলা হয়? কোডমিনেন্স। দুটোই যখন একসাথে প্রকাশ পাবে তখন সেটাকে আমরা কোডমিনেন্স বলবো। ওকে, এরপরে বলা হচ্ছে দ্য ল্যাকটোজ প্রেজেন্ট ইন গ্রোথ মিডিয়াম অফ ব্যাকটেরিয়া ইজ ট্রান্সপোর্টেড টু দ্য সেল বাই দ্য অ্যাকশন অফ। ওকে, কোনো একটা কালচার মিডিয়াম রয়েছে, এইখানে আমাদের কোনো ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে, ওকে, এই ব্যাকটেরিয়ার মধ্যে যে ল্যাকটোজটা বাইরে প্রেজেন্ট থাকে, এই ল্যাকটোজটা এই ব্যাকটেরিয়ার মধ্যে কিভাবে প্রবেশ করে? That enter inside the bacteria with the help of an enzyme that is known as permease. এই permease এনজাইমের মাধ্যমে কিন্তু এই যে ল্যাকটোজটা রয়েছে, this is lactose, this one is lactose, এই যে ল্যাকটোজ এইটা কিন্তু আমাদের পারমিয়েজ এনজাইমের প্রভাবে কিন্তু এইটা এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে কিন্তু কালচার মিডিয়াম থেকে প্রবেশ করে। ওকে, তো হোয়াট ইজ দ্যাট এনজাইম? দ্যাট ইজ পারমিয়েজ। এরপর বলা হচ্ছে which among the following xylem element is not dead? কোন জাইলেম এলিমেন্টটা মৃত নয়? ওকে, জাইলেমের কোন উপাদানটি মৃত নয়? ওকে, আমরা যদি এই জাইলেমের বিভিন্ন উপাদানগুলো দেখি একটা ফিগারের মাধ্যমে তাহলে আমরা এরকম দেখতে পাবো। এটা আমরা আরেকটু বড় করে নিই, আশা করি তোমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছ। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি জাইলেমের মূলত চারটে উপাদান থাকে, চারটে এলিমেন্ট থাকে। প্রথম এলিমেন্ট হচ্ছে আমাদের ট্র্যাকিড, যেটা এরকম কোন শেপে দেখতে হয়। এরপরে আমাদের রয়েছে ট্র্যাকিয়া, ওকে, সেটা এরকম দেখতে হয়। এরপরে রয়েছে জাইলেম প্যারেনকাইমা, আর এরপরে রয়েছে আমাদের জাইলেম ফাইবার। ওকে, এর মধ্যে এই যে তিনটে এলিমেন্ট আমাদের ট্র্যাকিড, ট্র্যাকিয়া অ্যান্ড জাইলেম ফাইবার, এই তিনটে কিন্তু আমাদের স্ট্রাকচারাল সাপোর্টে সাহায্য করে, আর এরা কিন্তু মৃত হয়ে থাকে। ওকে, এদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উপাদানের ডিপোজিশন হয়ে যায়, যেমন ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট, লিগনিন, সুবেরিন, এই সমস্ত জিনিসের কিন্তু এখানে ডিপোজিশন হয়ে যায়, যার কারণে কিন্তু এরা কিন্তু মৃত হয়ে যায়। ওকে, আর এই যে এইটা জাইলেম প্যারেনকাইমা, এইটা কিন্তু একটা লিভিং পার্ট, এটা আমাদের ডেড না। তো আমাদের আনসার কোনটা হবে? দ্যাট ইজ আওয়ার জাইলেম প্যারেনকাইমা। তো দিস ওয়ান ইজ আওয়ার লিভিং পার্ট, লিভিং এলিমেন্টস। এর পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে দ্য অক্সিজেনেশন অ্যাক্টিভিটি অফ রুবিস্কো। ওকে, এটার ফুল ফর্ম হচ্ছে আমাদের রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। ওকে, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, মানে এটা কার্বক্সিলেশন অ্যান্ড অক্সিজেনেশন দুটোই প্রসেস কিন্তু এটা করতে পারে। এটা এই যে রুবিস্কো এনজাইমটা, এইটা কিন্তু কার্বক্সিলেশন অ্যান্ড অক্সিজেনেশন মানে ফিক্সেশন অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড অক্সিজেনেশন মানে ফিক্সেশন অফ অক্সিজেন। তো অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড দুটোকেই কিন্তু এ ফিক্স করতে পারে, কিন্তু এর যে অ্যাফিনিটি যেটা সব থেকে বেশি থাকে সেটা কিন্তু অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি সব থেকে বেশি থাকে। অলরাইট, মানে পারিপার্শ্বিক এরিয়াতে যদি উষ্ণতা খুব বেড়ে যায় আর যদি কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাভেলেবিলিটি সেটা যদি কমে যায়, তখন কিন্তু এই যে রুবিস্কো তখন কিন্তু আর কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করবে না, তখন সে কিন্তু অক্সিজেনকে ফিক্স করতে শুরু করবে, মানে সে তার অক্সিজেনেশন প্রসেসটাকে শুরু করবে। আর এই যে অক্সিজেনেশন প্রসেস অফ দিস রুবিস্কো এনজাইম, দিস ইজ নোন অ্যাজ ফটো রেসপাইরেশন। আর এটা কিন্তু প্লান্টের জন্য কোনো ফ্রুটফুল একটা প্রসেস না, কোনো একটা লাভদায়ী প্রসেস না, এটা কিন্তু একটা ওয়েস্টফুল প্রসেস। তো এইখানে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের C3 সাইকেল হয় কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য, C3 সাইকেল। আর এইটা কোন প্লান্টের ক্ষেত্রে হয়ে থাকে? ফটো রেসপিরেশন।
যখন উষ্ণতা খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু এটা হয়ে থাকে। অলরাইট। আর এই যে ফটো রেসপিরেশন, এটা কিন্তু একটা ওয়েস্টফুল প্রসেস। তো এখানে কি কি তৈরি হয়? এখানে কিন্তু আমাদের দুটো কম্পাউন্ড তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের 3-ফসফোগ্লিসারেট আর একটা হচ্ছে আমাদের 2-ফসফোগ্লাইকোলেট। এই দুটো উপাদান তৈরি হয়। এর মধ্যে যেটা 2-ফসফোগ্লাইকোলেট, এটা কিন্তু প্লান্টের জন্য কোনো লাভদায়ী কোনো কম্পাউন্ড না, সেটা একটা ওয়েস্ট প্রোডাক্ট। ওকে। আর সেটাকে ভেঙে নিতে গিয়ে কিন্তু প্লান্টকে এনার্জির প্রয়োজন হয়। ওকে, সেটাকে প্রসেস করতে প্লান্টের আরও এনার্জির প্রয়োজন হয়। ওকে, তো সেটা একটা ওয়েস্টফুল প্রসেস। তো আমরা একটা পিকচারের মাধ্যমে কিন্তু সেটা একবার দেখে নেবো, একটা ডায়াগ্রামের মাধ্যমে। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বক্সিলেশন হচ্ছে একটা পার্টে, আর একটা পার্টে দেখানো হচ্ছে অক্সিজেনেশন হচ্ছে। মানে রুবিস্কো দুটো অ্যাক্টিভিটি, যে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, কার্বক্সিলেশন অ্যান্ড অক্সিজেনেশন দুটো প্রসেস কিন্তু দেখানো হয়েছে। মানে রুবিস্কোর দুটো কাজ কিন্তু এইখানে দেখানো হয়েছে। তো রুবিস্কো যখন অক্সিজেনকে ফিক্স করবে তখন এটাকে বলা হবে অক্সিজেনেশন অর ফোটো রেসপাইরেশন। এই প্রসেসে কি হবে, যে রাইবিউলোজ 1,5-বিসফসফেট এই যে কম্পাউন্ডটা, এইটা কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে একটা 3 কার্বন কম্পাউন্ড, 3-ফসফোগ্লিসারেট, এটা 3 কার্বন কম্পাউন্ড। ওকে, এটা আমি লিখে দিই। এইটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, 3-ফসফোগ্লিসারেট। আরেকটা যেটা তৈরি হচ্ছে 2-ফসফোগ্লাইকোলেট, এটা হচ্ছে আমাদের 2 কার্বন কম্পাউন্ড। ওকে, তো এইখানে কি তৈরি হচ্ছে, একটা তৈরি হচ্ছে আমাদের 3 কার্বন কম্পাউন্ড, 3 কার্বন কম্পাউন্ড। ওকে, আরেকটা তৈরি হচ্ছে আমাদের 2 কার্বন কম্পাউন্ড, দ্যাট ইজ 2-ফসফোগ্লাইকোলেট। ওকে, তো আমরা অপশনটা ম্যাচ করিয়ে নেবো যে অক্সিজেনেশনের ক্ষেত্রে আমাদের কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। 1 molecule of 6 carbon, no. 1 molecule of 4 carbon, no. 1 molecule of 3 carbon compound, yes. না না না, 2 molecule of, এইটা আমাদের C3 এর ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, কার্বক্সিলেশন প্রসেসে এটা আমাদের হয়ে থাকে। তো এটা কার্বক্সিলেশন প্রসেসে হয়ে থাকে। ওকে, তো এটা হবে না। 1 molecule of 3 carbon compound and 1 molecule of 2 carbon compound, কোনোটাই তো ম্যাচ করছে না। ওকে, অপশন বি এ যদি আমরা দেখি, এইখানে একটা মিসপ্রিন্টিং হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের 4 কার্বন কম্পাউন্ড হবে না, এটা 3 কার্বন কম্পাউন্ড হবে। তো আমরা কি পাবো, 1 molecule of 3 carbon compound and 1 molecule of 2 carbon compound। এখন এটা ট্রু হবে। ওকে, তো আমাদের এই অপশনটা ম্যাচ করবে। একবার তোমরা এটা ঠিক করে নেবে। ওকে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো আমাদের বাকি অপশনগুলো কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। অলরাইট। ওকে, এরপর বলা হচ্ছে নিচের কোনটি এমন একটি প্রাণী সেট যেখানে সবাই বাহ্যিক নিষেক দেখায়। ওকে, which of the following is a set of animals in which all show external fertilization? বাহ্যিক নিষেক কার কার ক্ষেত্রে দেখা যায়। এই যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এমন প্রশ্ন করার আগে একটা কথা মাথায় রাখবে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন তাদের ক্ষেত্রেই হবে যারা জলে বসবাস করে। ওকে, যারা জলে বসবাস করবে তাদের ক্ষেত্রেই হবে। তো আমরা প্রথমে দেখে নেবো, এখানে ফ্রগ, ফিশ, স্টারফিশ প্রত্যেকে জলে বসবাস করে, আর এরা প্রত্যেকে কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে। এখন হেন, লিজার্ড, এরা কিন্তু প্রত্যেকে টেরেস্ট্রিয়াল অর্গানিজম। ওকে, এরা প্রত্যেকে কিন্তু স্থলে বসবাস করে। তো এদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা ভুল হবে। লিজার্ড, বাটারফ্লাই, নো। বাটারফ্লাই, যেখানে বাটারফ্লাই দেখছো একদম ভুল। তো কোনটা হচ্ছে আমাদের, যারা প্রত্যেকে জলে বসবাস করবে, তো এটা আমাদের আনসার হবে। তো এক্সটার্নাল ফার্টিলাইজেশন ইন অ্যাকুয়াটিক অ্যানিমালস, অ্যানিমাল লেখাটা ঠিক হবে না, অ্যাকুয়াটিক অর্গানিজম। ওকে, লেখা যায়, সমস্যা নেই, অ্যাকুয়াটিক অ্যানিমালস। যারা জলে বসবাস করে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এরপর বলা হচ্ছে ইন গ্যামেটোফিটিক ফেজ অফ ব্রায়োফাইটা দ্য লাস্ট সেল ইজ। তো এখানে গ্যামেটোফিটিক ফেজ নিয়ে বলা হচ্ছে। গ্যামেটোফিটিক ফেজ মানে যেটা আমাদের গ্যামেটোফাইট থাকে। ওকে, গ্যামেটোফাইট যে দরুন অবস্থান করে সেই ফেজটাকে গ্যামেটোফিটিক ফেজ বলা হয়। আর গ্যামেটোফাইটের একটাই কাজ, যে সে কি করে, গ্যামেটোফাইট একটাই কাজ করে যে সে গ্যামেট ফর্মেশন করে। ওকে, তো যেখানে আমাদের গ্যামেটোফাইট থাকবে তার একটাই কাজ কি, গ্যামেট ফর্মেশন করা। It will form gametes. ওকে, তো এর লাস্ট স্টেজটা কি হবে, গ্যামেট ফর্মেশন করা। এর অন্তিম কাজ কি, গ্যামেট ফর্মেশন করা। তো শেষ দশাটি হবে কিন্তু
গ্যামেট ফর্মেশন। ওকে, এবার আমরা যদি পুরো স্টেজটা দেখি তাহলে কিন্তু এদের শুরু হয় কিন্তু স্পোর ফর্মেশন থেকে। ওকে, স্পোর থেকে এদের দশাটা শুরু হয়। স্পোর 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 থেকে জার্মিনেশন হবে, অঙ্কুরিত হয়ে এটা কি তৈরি করবে? এটা তৈরি করবে প্রোটোনিমা। ওকে, প্রোটোনিমা। আর এই যে প্রোটোনিমা, এই ডেভেলপমেন্ট হবে, ইট উইল ডেভেলপ it will develop into mature gametophyte. এটা একটা ম্যাচিওর গ্যামেটোফাইট পরিণত হবে, ম্যাচিওর গ্যামেটোফাইট। আর এই যে ম্যাচিওর গ্যামেটোফাইট, এইটা কিন্তু প্রডিউস করবে কি? এইটা প্রডিউস করবে কিন্তু আমাদের গ্যামেটস। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা গ্যামেটোফিটিক ফেজ। এই যে গ্যামেটোফাইটিক ফেজ, এর পরে কিন্তু আমাদের স্পোরোফাইটিক ফেজ শুরু হয়ে যাবে। তো গ্যামেটোফাইটিক ফেজটা হচ্ছে এই পুরোটা। ওকে, স্পোর থেকে প্রোটোনিমা, প্রোটোনিমা থেকে একটা ম্যাচিওর গ্যামেটোফাইট, অ্যান্ড দেন ফাইনালি গ্যামেটকা ফর্মেশন। তো এই যে গ্যামেটের ফর্মেশন, এইটা হচ্ছে আমাদের কিন্তু লাস্ট স্টেজ অফ দ্য গ্যামেটোফিটিক ফেজ অফ ব্রায়োফাইটা। অলরাইট, তো এটা আমাদের গ্যামেট হয়ে যাবে আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য এনজাইম হুইচ হ্যাজ দ্য ফাইব্রিনোলাইটিক এফেক্ট। ফাইব্রিনোলাইটিক এফেক্ট মানে এমন এফেক্ট যেখানে আমাদের ফাইব্রিনটা ভেঙে যায়, অথবা এটাকে বলা যেতে পারে ব্লাড ক্লটটা ভেঙে দেওয়া। ওকে, এটাকে ফাইব্রিনোলাইটিক এফেক্ট বলা হয়। এটা কার ক্ষেত্রে হয়, কে কে দেখায়? আমরা যদি প্রোটিয়েজের কথা বলি, এইটা কিন্তু আমাদের প্রোটিনটাকে ভেঙে দেয়। এর কাজটা কি? প্রোটিয়েজের কাজ হচ্ছে ব্রেকডাউন অফ প্রোটিন। ওকে, এরপরে অ্যামাইলেজের যদি আমি কথা বলি, তাহলে এর কাজ হচ্ছে ব্রেকডাউন অফ ফ্যাট, এটা ফ্যাটটাকে ভাঙে। এরপর লাইপেজের যদি কথা বলি, তাহলে এর এর কাজ হচ্ছে আমাদের ব্রেকডাউন অফ, সরি দিস ইজ স্টার্চ। অ্যামাইলেজের কাজ হচ্ছে ব্রেকডাউন অফ স্টার্চ, লাইপেজের কাজ হচ্ছে ব্রেকডাউন অফ ফ্যাট। অলরাইট, এটা ব্রেকডাউন অফ ফ্যাট। এইবার স্ট্রেপ্টোকাইনেজ, এইটা তোমরা অনেকেই জানো, স্ট্রেপ্টোকাইনেজ ইজ ব্লাড ক্লট বাস্টার। এটাকে ব্লাড ক্লট বাস্টার বলা হয়, মানে ব্লাডের মধ্যে যে ব্লাড ক্লটটা থাকে সেটাকে কিন্তু ভেঙে দেয়। ওকে, তো এই জন্য এর মধ্যে কিন্তু ফাইব্রিনোলাইটিক এফেক্টটা দেখা যায়, আর এটাকে কিন্তু থ্রোম্বোলাইটিক এজেন্টও বলা হয়। ওকে, এটাকে আমরা কি বলবো? থ্রোম্বোলাইটিক এজেন্ট। ওকে, এটা কেন হয়? এটাকে থ্রোম্বোলাইটিক কেন বলা হয়? কারণ এটা কিন্তু ফাইব্রিনকে ভেঙে দেয়। থ্রোম্বোলাইটিক মানে, থ্রোম্বো মানে ব্লাড ক্লট, ব্লাড ক্লটকে থ্রোম্বো বলা হয়, লাইটিক মানে ভেঙে দেওয়া, ক্লটকে ভেঙে দেওয়া। যে এজেন্টটা ক্লটকে ভেঙে দেয় তাকে থ্রোম্বোলাইটিক এজেন্ট বলা হয়। এটাকে ফাইব্রিনোলাইটিক এফেক্ট কেন বলা হয়? ফাইব্রিনোলাইটিক মানে ফাইব্রিনটাকে ডিগ্রেড করে দেয়, ভেঙে দেয়। কিভাবে? এটা প্লাজমিন একটা এজেন্ট থাকে, প্লাজমিন কিন্তু ফাইব্রিনকে ভেঙে দেয়। আর প্লাজমিন কিন্তু একটা অ্যাক্টিভ স্টেজ, আর রক্তে আর একটা স্টেজ থাকে যেটা ইনঅ্যাক্টিভ, সেটাকে বলা হয় প্লাজমিনোজেন। তো প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে পরিবর্তন কে করে, সেটাকে অ্যাক্টিভেট কে করে? সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করে স্ট্রেপ্টোকাইনেজ। ওকে, তো স্ট্রেপ্টোকাইনেজের কাজ হচ্ছে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি করা। আর এই যে প্লাজমিন, এইটা কিন্তু কি করবে, যে ফাইব্রিন থাকবে এটাকে কিন্তু সে ভেঙে দেবে, ব্রেকডাউন। আর ফাইব্রিন যখন ভেঙে যাবে, তখন তোমরা রক্ত তঞ্চনে পড়েছো যে ফাইব্রিনই কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করে। ফাইব্রিন যখন ভেঙে যাবে তখন কিন্তু ব্লাড ক্লটটা ভেঙে যাবে। ওকে, তো তখন সেটা ফাইব্রিনোলাইটিক এফেক্ট দেখাবে। ওকে, তো এটা ডিজলভ করে কি? Streptokinase dissolve the blood clots by activating the plasminogen into plasmin, and plasmin degrades the fibrin, and when fibrin degrades, the blood clot degrades. blood clotটাও কি হয়ে যায়? ডিগ্রেড হয়ে যায় বা ভেঙে যায়। তো আমাদের অপশন কোনটা হবে? স্ট্রেপ্টোকাইনেজ। এটাকে কিন্তু ব্লাড ক্লট বাস্টারও বলা হয়, মানে রক্তের ক্লটটাকে ভেঙে দেয়, ব্লাড ক্লট বাস্টার। এরপর বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ রংলি পেয়ার্ড। ওকে, কোনটা ভুলভাবে জোড়া হয়েছে? প্রথমে বলা হচ্ছে ওয়াটার অফ কোকোনাট, it has free nuclear endosperm. Yes, this is a classic example of free nuclear endosperm. এখানে free nuclear division হয়। ওকে,
This is a classic example for what? Nuclear division occurs without immediate cell wall formation. এইখানে আমাদের যে নিউক্লিয়ার ডিভিশনটা হয়, এইখানে আমাদের সেল ওয়াল ফর্ম হয় না, ইমিডিয়েটলি সেল ওয়াল ফর্মেশন হয় না, সেটা পরবর্তীতে ধীরে ধীরে হতে থাকে। তো ইমিডিয়েটলি যখন সেল ওয়াল ফর্মেশন হয় না, তখন সেটা একটা লিকুইফাই স্টেজে থাকে, আর সেটাকে আমরা কোকোনাট ওয়াটার বলি, কোকোনাট ওয়াটার। ওকে, তো ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম এটা হয় বাই দ্য হেল্প অফ ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ওকে, তো এটা এখানে হয়ে থাকে, দিস ইজ ট্রু স্টেটমেন্ট। এরপরে কার্নেল অফ কোকোনাট, কার্নেল মানে যেটা আমাদের এডিবল পার্ট, যে সাদা অংশটা আমরা নারিকেলের মধ্যে খাই সেটাকে কার্নেল বলা হয়। তো কার্নেল অফ কোকোনাট এটা সেলুলার এন্ডোস্পার্ম, ইয়েস দিস ইজ দ্য সেলুলার এন্ডোস্পার্ম। তো কার্নেল হচ্ছে আমাদের এডিবল পার্ট, দিস ইজ এডিবল পার্ট। এরপর সেলুলার এন্ডোস্পার্মে যদি আমি কথা বলি, তাহলে এটা কি, এটা কখন তৈরি হয়? আমরা দেখলাম নিউক্লিয়ার ডিভিশনের পরে ইমিডিয়েটলি সেল ওয়াল ফর্মেশন হয় না, আর সেটা একটা ওয়াটার বা লিকুইফাই স্টেজে থাকে। যখন ধীরে 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 সেখানে সেল ওয়ালটা ফর্ম হতে থাকে বা সেল ওয়াল ফর্মেশন হতে থাকে, তখন কিন্তু সেটা ধীরে ধীরে হার্ড হয়ে যায়, সেটা ধীরে ধীরে হার্ড হয়ে যায় আর একটা লেয়ার তৈরি করে, একটা সাদা লেয়ার তৈরি করে, যেটাকে আমরা খেতে পারি, কার্নেল বলে থাকি। তো কার্নেলটা ফর্ম হয় কখন? এটা একটা সেলুলার এন্ডোস্পার্ম, যেটা ফর্মড হয় when cellular endosperm layer becomes surrounded by the cell wall, যখন সেল ওয়াল দিয়ে সেটা ঘিরে ফেলে, সেল ওয়ালটা এটাকে ঘিরে ফেলে, তখন এটা তৈরি হয়। ওকে, এবার স্কুটেলামে যদি কথা বলি, এটাকে বলা হচ্ছে এমব্রিও অফ কোকোনাট। না, স্কুটেলাম কিন্তু এমব্রিওর মানে কোকোনাটের এমব্রিও না, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রূণ না, দিস ইজ আ পার্ট অফ এমব্রিও বাট নট দ্য এন্টায়ার এমব্রিও। তো এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের নট রংলি জানতে চাওয়া হচ্ছে, তো এটা আমাদের ভুল, তাই এটা আমাদের আনসার হবে, দিস ইজ রং স্টেটমেন্ট। স্কুটিলামের যদি আমি কথা বলি, তাহলে এইটা হচ্ছে নট দ্য এন্টায়ার এমব্রিও রাদার আ পার্ট অফ ইট, এটার কিন্তু এমব্রিওর একটা পার্ট, এটা কিন্তু সম্পূর্ণ এমব্রিও না। আর একটা কি, যে দিস ইজ মডিফাইড কটিলিডন ফাউন্ড ইন মনোকটস, মনোকটের ক্ষেত্রে এটা একটা মডিফাইড কটিলিডন। আমরা নর্মালি কি দেখি, কটিলিডনের একটাই অংশ থাকে, কটিলিডনের মধ্যে কোনো ফাঁকা অংশ থাকে না। ওকে, কিন্তু কোকোনাট একটা মনোকট। ওকে, কোকোনাট যে প্লান্ট, এটা কিন্তু একটা মনোকট, আমরা জানি মনোকট ডাইকট এরকম হয়ে থাকে। তো মনোকট হচ্ছে কিন্তু কোকোনাট, আর এর মধ্যে যে একটা মডিফাইড কটিলিডন হচ্ছে কিন্তু স্কুটেলাম, আর এইটা কিন্তু একটা পার্ট অফ এমব্রিও, দিস ইজ নট দ্য এন্টায়ার এমব্রিও, দ্যাটস ওয়াই দিস অপশন ইজ রং। এরপরে বলা হচ্ছে শেল অফ কোকোনাট, দিস ইজ ফিউজড পেরিকার্প অ্যান্ড টেস্টা, ইয়েস দিস ইজ অলসো রাইট। আমরা যদি ফিউজড পেরিকার্পের কথা বলি, তাহলে এইটা কি, এইটা হচ্ছে ফ্রুট ওয়াল। ওকে, এটাকে ফিউজড পেরিকার্প বলা হয়, যেটা আমাদের বাইরের শেল, এটা হচ্ছে আমাদের ফিউজড পেরিকার্প, এটা ফ্রুটের ওয়াল, বাইরের দেওয়াল। ওকে, আর টেস্টাটা কি, টেস্টাটা হচ্ছে আমাদের সিড কোড। ওকে, টেস্টাটা হচ্ছে আমাদের সিড কোড, যেটা আমাদের সিডের বা বীজের একটা আবরণ। ওকে, তো এই অপশনটাও কিন্তু আমাদের ট্রু, দিস ইজ অলসো ট্রু। তো আমাদের রং অপশন হচ্ছে কিন্তু আমাদের এইটা। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ফলোয়িং আর দ্য স্টেজেস অফ পাথওয়ে ফর কন্ডাকশন অফ অ্যান অ্যাকশন পোটেনশিয়াল থ্রু দ্য হার্ট। ওকে, অ্যাকশন পোটেনশিয়ালটা কিভাবে কন্ডাক্ট হয়, তার পরিবহনের পথের পর্যায়গুলো কি কি। ওকে, স্টেজেস অফ পাথওয়ে মানে অ্যাকশন পোটেনশিয়ালটা কোন কোন স্ট্রাকচার দিয়ে যায়, তার স্টেজগুলো কি কি। এখানে আমাদের বিভিন্ন স্ট্রাকচার দেওয়া রয়েছে, এসএ নোড, বান্ডল ব্রাঞ্চেস, এভি নোড, পারকেনজি ফাইবার, এভি ফাইবার। ওকে, এটা আমরা দুটো স্ট্রাকচারের মাধ্যমে বুঝে নেব। আমি এখানে দুটো স্ট্রাকচার ইম্পোর্ট করছি, সেটা তোমরা দেখে নাও। এই যে দুই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এখানে বুঝবো যে এইটা আমাদের হার্ট, এই হার্টের মধ্যে আমাদের কিছু স্পেশাল টিস্যু থাকে, যেটাকে বলা হয় নোডাল টিস্যু। আর এই যে নোডাল টিস্যু, এটা কিন্তু এক্সাইটেটরি টিস্যু, এটা কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসকে কিন্তু জেনারেট করতে পারে, কন্ডাক্ট করতে পারে। আর এদের বিভিন্ন পার্ট রয়েছে। এই যে অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের রাইট এট্রিয়ার আপার রাইট পোর্শনে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এসএ নোড, এটাকে আমাদের ন্যাচুরাল পেসমেকার বলা হয়। ওকে, এইখান থেকে আমাদের কিছু নোডাল টিস্যু বেরিয়ে এসছে। এইখানে আমাদের রয়েছে এভি নোড, যেটা আমাদের লোয়ার লেফট পোর্শনে রয়েছে অফ আপার এট্রিয়া। এরপরে আমাদের এই যে অংশটা, এইটা হচ্ছে কিন্তু আমাদের বান্ডল ব্রাঞ্চ, সরি এভি বান্ডল, দিস ইজ এভি বান্ডল। এভি নোড থেকে যেটা আমাদের বেরিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের এভি বান্ডল। এরপরে আমাদের এই কটা হচ্ছে বান্ডল ব্রাঞ্চ। ওকে, দিস আর, এক মিনিট,
সো দিজ আর বান্ডল ব্রাঞ্চ। আর এরপরে আমাদের এই যে অংশগুলো এগুলো হচ্ছে কিন্তু পারকেনজি ফাইবার। ওকে, এসএ নোড, এভি ব্রাঞ্চ, বান্ডল ব্রাঞ্চ, আর এরপরে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি হলুদ হলুদ, এগুলো হচ্ছে আমাদের কি পারকেনজি ফাইবার। তো আমাদের আমরা যদি স্টেজগুলো দেখে নিই, স্টেজগুলো আমাদের কি কি হবে, স্টেজটা আমরা যদি লিখে ফেলি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে আমাদের এসএ নোড, এসএ নোড থেকে সিগন্যাল কোথায় যাবে, এভি নোড, এভি নোড থেকে কোথায় যাবে, এভি ব্রাঞ্চ। ওকে, এভি ব্রাঞ্চ থেকে কোথায় যাবে আমাদের বান্ডল ফাইবার্স, বান্ডল ব্রাঞ্চেস। আর এইখান থেকে আমাদের যাবে কোথায়, পারকেনজি ফাইবার, পারকেনজি ফাইবার। ওকে, কোনটা কোন স্ট্রাকচার আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের এসএ নোড, এইটা হচ্ছে আমাদের এভি নোড, এইটা হচ্ছে আমাদের বান্ডল ব্রাঞ্চ, এইটা হচ্ছে আমাদের, সরি দিস ইজ এভি ব্রাঞ্চ, দিস ইজ বান্ডল ব্রাঞ্চ, আর এই যে অংশটা এটা হচ্ছে আমাদের পারকেনজি ফাইবার। ওকে, তো আমাদের অপশন কোনটা হবে, প্রথমে এসএ নোড, প্রথমে এসএ নোড মানে আমরা এখানে মার্ক করে নেবো, এসএ নোড মানে এটা কোনটায় রয়েছে, ই। এরপর এভি নোড, দিস ইজ সি। এভি ব্রাঞ্চ, এভি ব্রাঞ্চ কোথায় রয়েছে আমাদের, এভি বান্ডল, দিস ইজ এভি বান্ডল, সরি। এভি বান্ডলটা রয়েছে আমাদের এ তে। এরপরে আমাদের রয়েছে বান্ডল ব্রাঞ্চেস, এটা রয়েছে আমাদের ডি তে। আর পারকেনজি ফাইবার, দিস ইজ বি। তো আমাদের অপশন হবে ই সি এ বি ডি, অপশন হবে আমাদের ই সি এ বি ডি, ই সি এ ডি বি, ইয়েস, এটা আমাদের ট্রু হবে। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এরপরে বলা হচ্ছে নটোজিয়া বলতে কি বোঝায়, নটোজিয়া রেফার্স টু, এটা হচ্ছে আমাদের একটা জুও জিওগ্রাফিক্যাল রেলম। রেল মানে হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল, একটা ব্যাপক অঞ্চলকে রেলম বলা হয়। তো একটা জুও জিওগ্রাফিক্যাল রেলম, ওকে, এটা হচ্ছে আমাদের একটা জুও জিওগ্রাফিক্যাল রেলম। আর আমরা যদি পৃথিবীকে ভাগ করি অন দ্য বেসিস অফ অ্যানিমাল লাইফ ডিস্ট্রিবিউশন, অ্যানিমাল লাইফ ডিস্ট্রিবিউশনের উপর যদি আমরা ভাগ করি তাহলে আমরা তিনটে রেলম পাবো। ওকে, তিনটে রেলম পাবো। তো আমরা দেখে নেব, আর্থকে আমরা যদি ভাগ করি অন দ্য বেসিস অফ অ্যানিমাল লাইফ, on the basis of animal life distribution, then we will get three distinct zoogeographical realm. তো তিনটে কি কি থাকে আমাদের কাছে, প্রথমে আমাদের কাছে রয়েছে মেগাজিয়া, তারপরে রয়েছে নিওজিয়া, তারপরে রয়েছে আমাদের কাছে নটোজিয়া। তো মেগাজিয়া, নিওজিয়া অ্যান্ড দেন নটোজিয়া, এই তিনটে কি আমাদের জুওজিওগ্রাফিক্যাল রেলম। ওকে, তো তিনটের মধ্যে যে কোনো কিছু যদি জিজ্ঞেস করে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের জুওজিওগ্রাফিক্যাল রেলম। আর এটা কি হিসেবে ভাগ করা হয়েছে, অন দ্য বেসিস অফ অ্যানিমাল লাইফ ডিস্ট্রিবিউশন অন আর্থ। এরপর বলা হচ্ছে রুট হেয়ার অকার্স অন, মূলরোম কোথায় দেখা যায়, সরি। প্রথমে বলা হচ্ছে এপিডার্মাল সেলস ইন দ্য জোন অফ সেল ডিভিশন, এপিডার্মাল সেলে, হ্যাঁ এটা এপিডার্মাল সেলেই দেখা যায় কিন্তু জোন অফ সেল ডিভিশনে পাওয়া যায় না। দিস ইজ ফাউন্ড ইন জোন অফ ম্যাচুরেশন। ওকে, দিস ইজ ফাউন্ড ইন জোন অফ ম্যাচুরেশন। প্যারেনকাইমা সেলস, নো। ওকে, তো এখানে আমাদের আনসারটা অপশন বি হবে। আমি এখানে যে রুটের ক্রস সেকশনাল এরিয়া সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে বিভিন্ন পার্টটা কি কি আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডায়াগ্রাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে এরিয়া রয়েছে, একটা হচ্ছে আমাদের এরিয়া অফ ম্যাচুরেশন, উপরের পার্টটা, নিচে এর মাঝে রয়েছে এরিয়া অফ ইলংগেশন অ্যান্ড দেন উই হ্যাভ এরিয়া অফ সেল ডিভিশন। সব থেকে নিচের পার্ট, এইখানে কিন্তু আমাদের সেলটা ডিভাইড করে, কন্টিনিউয়াসলি সেল ডিভাইড করে, এরপরে সে সেলটা ইলংগেশন হয়, আর ইলংগেশন ফুল সাইজে যখন পৌঁছে যায় তারপরে কিন্তু সে সেলটার ম্যাচুরেশন হয়। তো এটা স্টেজ, প্রথমে সেল ডিভিশন, তারপরে ইলংগেশন, তারপরে ম্যাচুরেশন, এইগুলো হচ্ছে ফেজ। এবার এই যে বাইরের আবরণ এটাকে কিন্তু বলা হয় আমাদের এপিডার্মিস। আর এই এপিডার্মিসে যে কোনো স্ট্রাকচার থাকে তাকে এপিডার্মাল স্ট্রাকচার বলা হয়। তো আমাদের এই যে মূলরোম হেয়ার রুট, এটা আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র এরিয়া অফ ম্যাচুরেশনেই অবস্থিত, এরিয়া অফ ম্যাচুরেশনে প্রেজেন্ট রয়েছে আমাদের রুট হেয়ার। ওকে, আর এইটা আমাদের এপিডার্মিসের সাথে কানেক্টেড রয়েছে অথবা এপিডার্মিস থেকে অরিজিনেট করছে, তাই এটাকে আমরা এপিডার্মাল স্ট্রাকচার বলবো। ওকে, তো দিস রুট হেয়ার ইজ প্রেজেন্ট ইন area of maturation and this is a epidermal structure, this is an epidermal structure, that's why this is epidermal cells in zone of maturation. আর এক একটা মূলরোম কিন্তু এক একটা সেল।
Okay, one root hair is equal to one cell. এটা আমরা মাথায় রাখবো। ওকে, আর আমরা সব থেকে একদম টার্মিনাল পজিশনটা যদি দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের রুট ক্যাপ। ওকে, এটা কিন্তু ডিভাইড করে না। ওকে, আর এইখানে আমাদের যেটা থাকে এপিক্যাল পার্ট অফ দ্য রুট, ইট কনসিস্ট এপিক্যাল মেরিস্টেম। ওকে, এটাই কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, আর এটা কিন্তু আমাদের ম্যাচিওর সেল না, ইমম্যাচিওর সেল। এরপর বলা হচ্ছে ব্লাড প্লাজমা হ্যাজ পিএইচ অফ, এটা সবাই জানো, দিস ইজ 7.4। এরপর জানতে চাওয়া হয়েছে which of the following is the major antibody in the early stage of a primary immune response। প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা কোনটা? এটা আমি ব্লাড চ্যাপ্টারে অনেক বিস্তারিতভাবে বলেছিলাম। এইটা হচ্ছে আমাদের আইজিএম। ওকে, এটা আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। এরপরে যখন সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা আসে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাসিভ অ্যামাউন্ট অফ আইজিজিটা তৈরি হয়। ওকে, তো প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে কোনটা তৈরি হবে? আইজিএম। ওকে, ডিউরিং প্রাইমারি ইমিউন রেসপন্স। যদি সেকেন্ডারি ইমিউন রেসপন্সের কথা বলি তাহলে আইজিজি ইজ প্রডিউসড ডিউরিং দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স। দুটোই আমরা মনে রাখবো, দুটো থেকেই প্রশ্ন আসতে পারে। এরপর বলা হচ্ছে ডিউরিং দ্য পিউরিফিকেশন প্রসেস অফ রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি অ্যাডিশন অফ চিল্ড ইথানল প্রেসিপিটেটস আউট। চিল্ড ইথানলটা যোগ করার পরে কোনটা প্রেসিপিটেট করে যায় ইন রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি? ওকে, এইখানে রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে যখন চিল্ড এথেনল ব্যবহার করা হয় এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে ডিজায়ার্ড কম্পোনেন্ট সেটাকে আমরা যাতে আলাদা করে পেয়ে যাই। আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের রিকম্বিন্যান্ট ডিএনএ। এখন রিকম্বিন্যান্ট ডিএনএ যেটা রয়েছে সেটাকে আমরা আলাদাভাবে কিভাবে পাবো? সেটা যদি আমাদের সলিউশনের মধ্যে ইনসলিউবল হয়ে যায়, সেটা যদি প্রেসিপিটেট হয়ে যায়, নিচের দিকে থিতিয়ে পড়ে, তাহলে আমরা সেটাকে আলাদা করে নিতে পারবো। ওকে, তো আমরা মিডিয়ামের মধ্যে এমন একটা সলভেন্ট অ্যাড করব যেখানে আমাদের এই যে রিকম্বিনেন্ট ডিএনএ সেটা ইনসলিউবল হয়ে যাবে। তো আমাদের যে ইথেনল, এই যে চিল্ড ইথেনল, এটা কিন্তু আমাদের এমন একটা সলভেন্ট যেখানে আমাদের ডিএনএ কিন্তু ইনসলিউবল। সো ডিএনএ ইজ ইনসলিউবল ইন এথেনল। ডিএনএ ইথেনলের মধ্যে ইনসলিউবল, তাই ইথেনলটা অ্যাড করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়বে, প্রেসিপিটেট করে যাবে। ওকে, তাই কিন্তু এটা যোগ করা হয়। তো আমাদের কোনটা প্রেসিপিটেট করবে এখানে? আমাদের ডিএনএ। ওকে, দিস প্রেসিপিটেট ইনসলিউবল ইন এথানল। কেন প্রেসিপিটেট করবে? কারণ এটা কিন্তু ইনসলিউবল ইন এথানল, ইথানলের মধ্যে কিন্তু এটা সলিউবল না। এর পরের প্রশ্নে বলা হচ্ছে which of the following structure or region is incorrectly paired with its function। ওকে, কোনটা ইনকারেক্টলি পেয়ার করা হয়েছে? ওকে, তো আমাদের প্রথমে মেডুলা অবলাঙ্গেটা দেওয়া হয়েছে, এটার কথা বলা হচ্ছে কন্ট্রোল রেসপাইরেশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার রিফ্লেক্সেস। ইয়েস, দিস ইজ ট্রু। মেডুলা অবলাঙ্গেটা আমাদের রেসপাইরেশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার রিফ্লেক্সগুলোকে কন্ট্রোল করে, তো দিস ইজ ট্রু। এরপরে লিম্বিক সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে কনসিস্ট অফ ফাইবার ট্র্যাক্টস। ইয়েস, দ্যাট ইন্টারকানেক্ট ডিফারেন্ট রিজনস অফ ব্রেন। ইয়েস, অ্যান্ড কন্ট্রোল মুভমেন্ট। নো, এটা কিন্তু মুভমেন্টকে কন্ট্রোল করে না। লিম্বিক সিস্টেম আমাদের যেটা রয়েছে এটা আমাদের ইমোশন কন্ট্রোল করে, মেমোরি কন্ট্রোল করে, আমাদের মোটিভেশন অ্যান্ড লার্নিং এ সমস্ত কন্ট্রোল করে। আর আমাদের এই যে মুভমেন্ট এটা কিন্তু কন্ট্রোল হয় বাই দ্য মোটর কর্টেক্স অ্যান্ড সেরিবেলাম পার্ট অফ আওয়ার ব্রেন। তো দিস মুভমেন্ট ইজ কন্ট্রোলড বাই আওয়ার মোটর কর্টেক্স অ্যান্ড সেরিবেলাম পার্ট অফ আওয়ার ব্রেন। আমরা যদি লিম্বিক সিস্টেমের কথা বলি তাহলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে আমাদের মূলত ইমোশন, মেমোরি, মোটিভেশন অ্যান্ড লার্নিং এই সমস্ত পার্টকে কন্ট্রোল করা। এরপরে কর্পাস ক্যালোজম, আমরা এটা সবাই জানি, এটা আমাদের একটা স্নায়ুযোজক যেটা আমাদের ব্রেনে দুটো হেমিস্ফিয়ারকে যুক্ত করে। সো দিস ইজ ট্রু। এরপরে বলা হচ্ছে হাইপোথ্যালামাস প্রোডাকশন অ্যান্ড রিলিজ অফ হরমোন অ্যান্ড রেগুলেশন অফ টেম্পারেচার, হাঙ্গার অ্যান্ড থার্স্ট। ইয়েস, দিস ইজ ট্রু। ওকে, তো দুটোই আমাদের স্টেটমেন্ট ট্রু। তো আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা হয়ে যাবে? দিস ইজ আওয়ার ইনকারেক্ট স্টেটমেন্ট। তো আমাদের ইনকারেক্ট জানতে চাইছো, তো এটা আমাদের অপশন হয়ে যাবে। অপশন বি ইজ আওয়ার ট্রু অপশন। এরপরে আমাদের জানতে চাওয়া হয়েছে টু ব্যাকটেরিয়া ফাউন্ড টু বি ভেরি ইউজফুল ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট আর। কোন দুটো ব্যাকটেরিয়া আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্টের জন্য অত্যন্ত জরুরি? ওকে, এইখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এস্টেরিয়া অ্যান্ড অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। ওকে, দিস ইজ এস্টেরিয়া কোলাই।
ওকে, এটাকে ইকোলাই বলা হয়। অ্যান্ড অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স, এই দুটো কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজ হয়। ওকে, এর কারণটা কি, যে ইকোলাই যেটা আমাদের বেশি ইউজ হয়, অ্যান্ড অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স এটাও কিন্তু ইউজ হয়। ইকোলাইটা কেন বেশি ইউজ হয়, কারণ এটা হচ্ছে আমাদের একটা মডেল অর্গানিজম। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে আমাদের ইকোলাই হচ্ছে একটা মডেল অর্গানিজম। এই অর্গানিজমে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করা হয়, এটাকে কিন্তু ইউজ করা হয় অনেক বেশি। ওকে, এর কারণটা কি, এর যে জেনেটিক্স এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানা রয়েছে, ওয়েল আন্ডারস্টুড জেনেটিক্স অ্যান্ড ইজ অফ ম্যানিপুলেশন, এটাকে আমরা খুব সহজে ম্যানিপুলেট করতে পারি। এর মধ্যে আমরা সহজেই কিন্তু ভেক্টর ডিএনএ ইনসার্ট করতে পারি। ওকে, এটাকে কিন্তু খুব সহজে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড করা যায়, তো খুব সহজে ম্যানিপুলেশন প্রসেসটা করা যায়, তাই এটা কিন্তু ইউজ করা হয়। তো আমাদের অপশন হবে ইকোলাই অ্যান্ড অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স। এরপর আমাদের বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ সিন ডিউরিং মাসল অ্যাকশন, পেশির কাজের দরুন কোনটা, মানে মাসল কন্ট্রাকশনের কথা বলা হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কোনটা ট্রু। ওকে, 1 molecule of ATP is used, আসলে 1 molecule of ATP ইউজ হয় না এখানে, দিস ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস, এখানে কিন্তু মাল্টিপল স্টেপে এটিপি ইউজ হয়, কিন্তু স্টেটমেন্টটা ট্রু বলা যেতে পারে অন দ্য বেসিস অফ এটিপি ইউজ, এটিপিটা ইউজ হয়। ওকে, তো দিস ইজ এটিপি ইউজড ইন মাল্টিপল স্টেপ, ইয়েস। তো আমাদের এটিপি যেহেতু ইউজ হয় তাই আমরা এটাকে ট্রু বলতে পারবো। এরপরে এটিপি বাইন্ড টু অ্যাক্টিং বাইন্ডিং সাইট, এটা কি অ্যাক্টিং বাইন্ডিং সাইটে অ্যাড হয় না, এটা একদম ভুল, এটা আমাদের মায়োসিন হেডের সাথে অ্যাড হয়, তাই এটা আমাদের একদম ভুল। ওকে, তাই দিস ইজ রং অপশন। এরপরে ক্রস ব্রিজ বাইন্ডস টু ট্রোপোনিন, নো, ক্রস ব্রিজ যেটা বাইন্ড হয় সেটা আমাদের অ্যাক্টিনের সাথে বাইন্ড হয়, তাই এটাও আমাদের ভুল হয়ে যাবে। দিস ইজ ক্রস ব্রিজ মানে মায়োসিন হেড, এটা ট্রোপোনিনের সাথে না, এটা আমাদের অ্যাক্টিনের সাথে অ্যাড হয়, binds to actin. এরপরে আমাদের ক্রস ব্রিজ পারফর্মস 2 power stroke, no, it performs only 1 power stroke, so this is also wrong statement, এটাও আমাদের কি হয়ে যাবে, রং স্টেটমেন্ট। আমাদের ট্রু কোনটা হবে, অপশন এ ইজ ট্রু। এরপর আমাদের জানতে চাওয়া হচ্ছে মেমব্রেনস অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার আর কন্টিগিউয়াস, নিচের কোন জোড়ার ঝিল্লিগুলি সংলগ্ন থাকে, কাছাকাছি থাকে, কন্টিজিউয়াস, ওকে, প্রক্সিমিটিতে থাকে, কোনটা, এটা আমাদের নিউক্লিয়াস অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, দিস ইজ আওয়ার নিউক্লিয়াস অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ইফ প্লাস সাইন অ্যাসাইন্ড ফ্রম, if plus sign is assigned to beneficial interaction and negative sign is detrimental, negative sign to detrimental, okay, মানে এটা ক্ষতিকারক, and zero sign is neutral interaction, okay, then population interaction represented by plus minus refers to, plus minus যেখানে থাকবে মানে পজিটিভ মানে আমাদের একটা বেনিফিশিয়াল ইন্টারাকশন, নেগেটিভ মানে হচ্ছে আমাদের একটা হার্মফুল ইন্টারাকশন, আর জিরো মানে হচ্ছে নিউট্রাল ইন্টারাকশন। তো পজিটিভ নেগেটিভ আমাদের কোন ইন্টারাকশনটাকে ডিনোট করবে। প্যারাসিটিজমে আমাদের কি হয়, প্যারাসিটিজমে একজনের লাভ হয় আর একটার ক্ষতি হয়, যেটা প্যারাসাইট তার লাভ হয়, হোস্টের ক্ষতি হয়। মিউচুয়ালিজমে দুজনেরই উপকার হয়, ওকে, দুজনে একে অপরকে উপকার করে, যেমন আমাদের ক্লাউন ফিশ অ্যান্ড সি অ্যানিমন, তারপরে রয়েছে আমাদের মাইকোরাইজা, আমাদের রয়েছে লাইকেন, এ সমস্ত কিছু কিন্তু আমাদের মিউচুয়ালিজমের উদাহরণ। এরপরে আমরা যদি অ্যামেনসালিজমের কথা বলি, অ্যামেনসালিজমে হয় একটা নেগেটিভ একটা জিরো, মানে একজনের ক্ষতি হয় আর একজনের কোনো না ক্ষতি হয় না উপকার হয়। যেমন আমাদের পেনিসিলিয়াম, যেমন আমাদের পেনিসিলিয়াম ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া, এই ফাঙ্গাস যেখানে থাকবে সে পেনিসিলিন তৈরি করবে আর ব্যাকটেরিয়া কিন্তু মারা যাবে, কিন্তু পেনিসিলিয়ামের না ক্ষতি হচ্ছে না কোনো উপকার হচ্ছে, মানে সে কিন্তু নিউট্রাল থাকে। এরপরে যেমন ইউক্যালিপটাস গাছ যেখানে থাকবে সে কিন্তু একটা ক্ষতিকারক এমন একটা কেমিক্যাল রিলিজ করে যার ফলে আশেপাশের সমস্ত গাছের কিন্তু গ্রোথ যেটা তাদের বৃদ্ধি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো ইউক্যালিপটাস ট্রি and surrounding plants, আশেপাশের গাছ আর ইউক্যালিপটাস ট্রি এটাও কিন্তু একটা অ্যামেনসালিজমের উদাহরণ। এরপরে আমরা যদি কমেনসালিজমের কথা বলি, একজনের লাভ হয় আর একজনের না লাভ হয় না ক্ষতি হয়, ওকে, যেমন আমাদের ক্যাটেল এগ্রেটস,
cattle aggregates following the grazing cattle. ওকে, ক্যাটেল এগ্রেটস অ্যান্ড ক্যাটেল লিখে দিই। মানে আমাদের যে গবাদি পশু থাকে তারা যখন আমাদের মাঠে ঘাস খায় বা তারা যখন মাঠে তাদের খাবার দাবার করে, তখন তাদের পেছনে পেছনে কিন্তু এক ধরনের পাখি ঘুরে বেড়ায়, তাদেরকে কিন্তু ক্যাটেল এগ্রেটস বলা হয়। তাদের গবাদি পশুর পায়ে লেগে মাটি থেকে যখন বিভিন্ন ধরনের বা তাদের ঘাস খাওয়ার ফলে সেখান থেকে বিভিন্ন ধরনের যখন পোকামাকড় বেরিয়ে আসে, তখন সেগুলোকে খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে। তো ক্যাটেল এগ্রেটস অ্যান্ড ক্যাটেল, এদের যে ইন্টারাকশন, এটাকে কিন্তু বলা হয় কমেন্সালিজম। কিন্তু এই সমস্ত পাখির ফলে ক্যাটেলদের না কোনো ক্ষতি হয় না কোনো লাভ হয়। ওকে, সেজন্য এটা একটা কমেন্সালিজমের উদাহরণ। আর একটা রয়েছে আমাদের যেটা ক্লাসিক উদাহরণ দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের বার্নাকলস। অনেক সময় কিন্তু এই এক্সাম্পলগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এক্সাম্পলগুলো একদম ইম্পর্টেন্ট। তো বার্নাকলস attaching to wells, যে তিমি মাছ যে থাকে, ওয়েল জাত যে থাকে, তার গায়ে কিন্তু এক ধরনের স্ট্রাকচার যুক্ত থাকে, মানে একটা অর্গানিজম কিন্তু যুক্ত থাকে, তাদের বার্নাকল বলা হয়, অনেকটা ঝিনুকের মতো দেখতে হয়। তো সেটা কিন্তু ফ্রিতে রাইড করে, হ্যাঁ, ইট গেটস দ্য ফ্রি রাইড। এ কিন্তু মানে ফ্রিতে চড়ে বেড়ায় ওর উপরে। আর যখন ফ্রি রাইড পায় তখন এই দরুন সে অনেক খাবারও পেয়ে যায়। ওকে, এক জায়গায় যদি স্থির থাকে তাহলে তো সহজে খাবার পাবে না, সে যদি চলাফেরা করে তাহলে খাবারটা পাবে, কিন্তু সে নিজে চলাফেরা করে না, কার মাধ্যমে করে? তিমির তিমির পিঠে চড়ে সে চলাফেরা করে। ওকে, তো এর মাধ্যমে সে তার খাবারটা পেয়ে যায়। এরপরে আরেকটা রয়েছে আমাদের, যেমন অর্কিডস গ্রোয়িং অন দ্য ব্রাঞ্চ অফ ম্যাঙ্গো। orchids growing on the branches. এই গাছের শাখায় চড়ে ফেলার ফলে কি হয়, যে ওখানে গিয়ে সে সহজে আলো বাতাস পায়। ওকে, তো এখানে অর্কিডের লাভ হয়, কিন্তু যে গাছের ব্রাঞ্চে থাকে সে গাছের কিন্তু কোনো লাভ বা ক্ষতি হয় না। একই রকমভাবে আমাদের ওয়েলের কিন্তু কোনো লাভ বা ক্ষতি হয় না, কিন্তু বার্নাকলসের উপকার হয়। আমরা মিউচুয়ালিজমের যদি কথা বলি, এখানে আমাদের কি রয়েছে, আমাদের সি অ্যানিমন অ্যান্ড ক্লাউনফিশ। আমি এগুলো আর কিন্তু এক্সপ্লেন করছি না, সময় লাগবে অনেক। ক্লাউনফিশ কিন্তু সেখানে শেল্টার পায়, সে সেখানে লুকোতে পারে যাতে করে প্রেডেটর বা শিকারি তাকে খেতে না পারে। আর ক্লাউনফিশের যে ফিসেস বা তার যে মল, সেখান থেকে কিন্তু সি অ্যানিমন কিন্তু সেখান থেকে নিউট্রিয়েন্ট পায়। এরপরে আমাদের লাইকেন্স, আমাদের রয়েছে মাইকোরাইজা। ওকে, প্যারাসিটিজমে কিন্তু অনেক ধরনের হতে পারে, ব্যাকটেরিয়া, হিউম্যান। ওকে, বিভিন্ন প্যাথোজেন অ্যান্ড হোস্ট। ওকে, এগুলো মনে রাখবে তোমরা। তো আমাদের আনসার কোনটা হবে? প্লাস মাইনাস রেফার্স টু, প্লাস মাইনাস দেখে নাও তোমরা কোনটা প্যারাসিটিজম। এরপর বলা হচ্ছে which of the following receptors are involved in detecting the change in CO2 and H+ concentration and sending signals to the respiratory rhythm center. এটা রেসপিরেশন থেকে একটা প্রশ্ন। এখানে CO2 and H+ কনসেন্ট্রেশনের জন্য যেটা সেন্সিটিভ হয়ে থাকে সেটা আমাদের কিমোরিসেপ্টর অ্যাসোসিয়েটেড টু আওয়ার এওরটিক আর্চ অ্যান্ড আওয়ার ক্যারোটিড আর্টারি, এটা কিন্তু করানো হয়েছে। ওকে, এটা শুধু দিস ইজ কিমোরিসেপ্টরস। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ডিউ টু দিস সোয়েলিং অ্যারাউন্ড আইস অ্যান্ড লার্জ অ্যান্ড পপিং আইবলস, এইটা হচ্ছে আমাদের সিমটম অফ গ্রেভস ডিজিজ। ওকে, এই যে এটা হয়ে থাকে, এটা কার জন্য হয়ে থাকে? এটা হয়ে থাকে আমাদের এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটা আমরা জেনে নেবো। অটো ইমিউন ডিসঅর্ডার, দিস ইজ অ্যান অটো ইমিউন ডিসঅর্ডার। আর এটা হয়ে থাকে আমাদের হাইপার থাইরয়েডিজমের কারণে। হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ।
অটোইমিউন ডিসঅর্ডারের ফলে কি হয়, আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড সেটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় আর বেশি মাত্রায় থাইরক্সিন হরমোন রিলিজ করে, এর ফলে হাইপোথাইরয়েডিজম হয় অ্যান্ড দ্যাট রেজাল্টস ইন গ্রেভস ডিজিজ। তো এটা আমাদের কি হবে, এক্সেসিভ সিক্রেশন অফ থাইরক্সিন, এটা আমাদের আনসার হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে দেয়ার আর হাউ মেনি বায়োজিওগ্রাফিক্যাল রিজনস ইন দ্য ওয়ার্ল্ড। বায়োজিওগ্রাফিক্যাল অঞ্চল কটা রয়েছে আমাদের পুরো পৃথিবীতে? এখানে কিন্তু আমাদের 8টা অঞ্চল রয়েছে। ওকে, 8টা অঞ্চল। তো এই 8টা অঞ্চল কি কি আমি সেটাও বলে দিচ্ছি। ওকে, প্রথম আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যালিআর্কটিক রিজন, এরপরে আমাদের রয়েছে নিআর্কটিক রিজন, এরপরে আমাদের রয়েছে অ্যাফ্রোট্রপিক রিজন, এরপরে আমাদের রয়েছে ইন্দো মালিয়া রিজন, এরপরে আমাদের কাছে রয়েছে অস্ট্রালেশিয়া রিজন। ওকে, অস্ট্রালেশিয়া রিজন, এরপরে আমাদের কাছে রয়েছে নিওট্রপিক রিজন, এরপরে আমাদের কাছে রয়েছে ওসিয়ানিয়া রিজন, আর আরেকটা রয়েছে আমাদের অ্যান্টার্কটিক রিজন। ওকে, তো এই 8টা বায়োজিওগ্রাফিক্যাল রিজন আমাদের রয়েছে। তো কটা হয়ে যাবে আমাদের আনসার? 8টা। এরপর বলা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড ইজ আ মডিফাইড এপোক্রাইন গ্ল্যান্ড। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ইন আ রিয়াকশন ক্যাটালাইজড বাই অ্যান এনজাইম দ্যাট রিকোয়ার্স আ কোফ্যাক্টর, এমন একটা এনজাইম যেটার কোফ্যাক্টরের প্রয়োজন রয়েছে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ইফ দ্য কোফ্যাক্টর ইজ রিমুভ। যদি আমরা কোফ্যাক্টরটাকে রিমুভ করে ফেলি তাহলে কোনটা হবে? দ্য এনজাইম উইল ফাংশন অ্যাট দ্য সেম রেট, নো। দ্য এনজাইম বিকামস ইনঅ্যাক্টিভ অ্যান্ড নো রিয়াকশন অকার্স, ইয়েস। দ্য এনজাইম উইল ক্যাটালাইজ রিয়াকশন অ্যাট লোয়ার এফিসিয়েন্সি, না, মোটেই কাজ করবে না। দ্য এনজাইম উইল আন্ডারগো কনফরমেশনাল চেঞ্জ, নো, তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, এমন কিছু হয় না। ওকে, এইখানে কি হয় যে আমাদের কোফ্যাক্টর যেটা রয়েছে সেটা এনজাইমের একটা পার্ট। কিছু এনজাইমের পার্ট থাকে যে এনজাইমের কাজ করার জন্য কোফ্যাক্টরের প্রয়োজন রয়েছে। তো কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টর হচ্ছে একটা নন প্রোটিন পার্ট। কোফ্যাক্টর ইজ আ নন প্রোটিন পার্ট। আর যে সমস্ত এনজাইমের কাজ করার জন্য কোফ্যাক্টরের প্রয়োজন রয়েছে তাদের যদি কোফ্যাক্টর সরিয়ে ফেলা হয় তাহলে কিন্তু তারা একদম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কাজ করতেই পারবে না, নো রিয়াকশন হবে, কোনো কাজই করবে না। তো তারা কিন্তু একদম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টর হচ্ছে আমাদের কোফ্যাক্টর, এই কোফ্যাক্টর হচ্ছে আমাদের একটা নন প্রোটিন পার্ট। দিস ইজ আ নন প্রোটিন পার্ট, অলরাইট। অ্যান্ড দিস নন প্রোটিন পার্ট এইটা কিন্তু আমাদের কোনো মেটাল আয়নও হতে পারে, মেটাল আয়নও হতে পারে। ওকে, so this is cofactor and without presence of cofactor the cofactor dependent enzymes cannot work at all, সেটা একদম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম ইজ কনকেভ সারফেস, এটা একটা কনকেভ সারফেস, অবতল পৃষ্ঠ, কোথাকার? এটা পেলভিসের। ওকে, এটা পেলভিক গার্টেলে থাকে। ওকে, কোথায় থাকে এটা? যেখানে আমাদের দ্য সকেট, দ্য বল অফ আওয়ার হিউমারাস, সরি বল অফ আওয়ার ফিমার, আমাদের ফিমার যে বোনটা আছে তার যে বলটা রয়েছে, দ্য বল অফ আওয়ার ফিমার বোন, এই যে ফিমারের যে বোনটা, এই যে হেডটা, এইটা যেখানে যুক্ত থাকে আমাদের পেলভিক গার্ডেলের, এই অংশটাকে কি বলা হয়? অ্যাসিটাবুলাম। ওকে, এই অংশটাকে আমাদের অ্যাসিটাবুলাম বলা হয়, অ্যাসিটাবুলাম। ওকে, তো আমাদের পেলভিক অঞ্চল হয়ে যাবে এটা। ওকে, সো দিস ইজ আওয়ার পেলভিক অঞ্চল, পার্ট অফ পেলভিক গার্ডেল। ওকে, এখানে যদি আমরা ছবিটা আঁকি তাহলে এটা অনেকটা এরকম দেখাবে, অনেক রাফ পিকচার বাট এনাফ ফর আন্ডারস্ট্যান্ডিং। এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য ব্লাস্টুলা ফর্মড ইন হিউম্যান এমব্রিওনিক ডেভেলপমেন্ট। এইটা ব্লাস্টুলাটা কি? আমাদের ক্ষেত্রে যে ব্লাস্টুলা তৈরি হয় সেটাকে ব্লাস্টোসিস্ট বলা হয়। ওকে, সো দ্যাট ইজ ব্লাস্টোসিস্ট ইন কেস অফ হিউম্যান। ওকে, এইটার যদি আমরা স্ট্রাকচারটা তৈরি করি তাহলে ব্লাস্টোসিস্ট আমাদের এরকম দেখায়, এর মধ্যে একটা ক্যাভিটি থাকে, একে ব্লাস্টোসিল বলা হয়। ওকে, আর এইটার কিন্তু ইমপ্ল্যান্টেশন হয়, এটা আমাদের ইউটারাইন ওয়ালের সাথে কিন্তু ইমপ্ল্যান্টেশন হয়। ওকে, ইমপ্ল্যান্টেশন কিন্তু ব্লাস্টোসিস্টেরই হয়ে থাকে। এরপরে আমাদের বলা হচ্ছে দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট মেটাফেজ। মেটাফেজে কোনটা ইনকারেক্ট? ওকে, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট মেটাফেজ। প্রথমে কি বলা হচ্ছে? স্পিন্ডল ফাইবার আর অ্যাটাচড টু স্মল ডিস্ক শেপড স্ট্রাকচার অফ সেন্ট্রোমিয়ার কল্ড কাইনেটোকর্ড। হ্যাঁ, মেটাফেজে কিন্তু এই যে কাইনেটোকরের সাথে স্পিন্ডল ফাইবারগুলো অ্যাটাচ হয়ে যায় আর সবগুলো কিন্তু অ্যাট দ্য ইকুয়েটোরিয়াল প্লেট, সেল প্লেটের বরাবর, মাঝ বরাবর কিন্তু অ্যারেঞ্জ হয়ে যায়, পুরো সেলের মাঝ বরাবর। এটা যদি সেল হয় তাহলে মাঝ বরাবর সমস্ত ক্রোমোজোম কিন্তু অ্যারেঞ্জ হয়ে যায় এভাবে। ওকে,
আর এদের সাথে কিন্তু আমাদের যে স্পিন্ডল ফাইবার রয়েছে সেটা অ্যাটাচ হয়ে যায়। The plane of alignment of the homologous pair of chromosome at the metaphase is referred to as metaphase plate. Yes, এই যে প্লেটটা এখানে তৈরি হচ্ছে এটাকে মেটাফেজ প্লেট বলা হয়। তো এটাও আমাদের ট্রু। ক্রোমোজোমস অ্যাপিয়ার টু বি মেড আপ অফ টু সিস্টার ক্রোমাটিড। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্রোমোজোম, একটু ভালোভাবে বানান, একটা ক্রোমোজোম কিন্তু আমাদের এইখানে দুটো সিস্টার ক্রোমাটিড দিয়ে তৈরি হয়। ওকে, তো দিজ আর টু সিস্টার ক্রোমাটিডস, টু সিস্টার ক্রোমাটিডস। ওকে, তো দিস স্টেটমেন্ট ইজ অলসো ট্রু। এরপরে সেন্ট্রোমিয়ার ডিভিশন, না সেন্ট্রোমিয়ার ডিভিশন এখানে হয় না, এটা একদম রং স্টেটমেন্ট। এটা কখন হয়? ইন অ্যানাফেজ, এটা অ্যানাফেজে হয়। ওকে, তো এটা আমাদের রং স্টেটমেন্ট। এরপর অ্যাসিটাইল কোলিন বিলংস টু দ্য ফ্যামিলি অফ সিগন্যাল মলিকুল নোন অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার, অঙ্ক প্রোটিন, photoreceptors. No, this is neurotransmitter. ওকে, তো আজকে আমাদের সলিউশন ডিসকাশন এখানে শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ সেশন। দেখা হবে আবার পরবর্তী মক টেস্টে সলিউশন ভিডিওতে। ওকে, টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।